আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি একাই রবীন্দ্র সরোবরে চলে এসেছি। স্কুল থেকে হেঁটে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে এখানে চলে আসলাম। আর চিন্তা করছি যে একটু কিছু খেয়ে নিতে হবে। তো নিজের জন্য এখানে আমি ডাল সবজি আর একটা পরোটা অর্ডার করেছি। এখানকার পরোটাটা এত বেশি বড়, আমার খেতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরও খাচ্ছি, কিছু করার নাই। আমি এখন নিজেকেই সময় দিই। আমি ছাড়া আমার গল্পটাই তো অসম্পূর্ণ থেকে যাবে। তো একা একা নাস্তা খাচ্ছি। আর মাঝে মধ্যে এখানকার যে রাস্তার যে দৃশ্য, এখানে তো অনেক বাজারঘাট নিয়ে বসে, অনেক হকাররা থাকে এবং ভালো ভালো ফ্যামিলির লোকজনও কিন্তু এখানে রাস্তায় নেমে ব্যবসা করছে। তো এগুলো দেখছি, খাচ্ছি আর এই তো পরিবেশটাকেও এনজয় করছি। সেই সাথে আমার সময়টাও সুন্দর কেটে যাচ্ছে। নাস্তা করার শেষে আমি এখন নিজের জন্য 1 কাপ চা অর্ডার করেছি, লাল চা, চিনি ছাড়া। তো আমি চাটা খাচ্ছি। মূলত আমি যে ভাবির সাথে হাঁটি লেকে এসে, উনি একটু দেরি করে আসবেন, তো আমি এখানেই বসেছি এবং যে কয়দিনই আমি একা একা এসেছি সেই কয়দিনই এখানে এই প্লেসটাতেই আমি বসেছি। আমার জন্য মনে হয় যেন খুব ভালো লাগার মতো একটা প্লেস। মাথার উপরে ফ্যানটা ঘোরে, মানে ফ্যান নিয়ে এত বেশি টানা হ্যাচড়া করতে হয় না বা বলতে হয় না ফ্যান দেন ফ্যান দেন এটা বলতে হয় না। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ একা সময় কাটানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো খাওয়া দাওয়া শেষ করেছি, এরপরে ভাবি এসেছে 8:30টার দিকে, আর এরপরে তো দুজন হাঁটতে বের হলাম। আর এই যে দেখেন, চিনতে পেরেছেন ঢাকা শহরের সুন্দরী বানর? আমরা তো প্রথমে দেখে অবাক হয়েছি, ভাবিরই প্রথমে চোখ পড়েছিল। তো একটা বাড়ির, এই যে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার সানসেটের উপরেই ছিল বানরটা। এরপরে সে লাফিয়ে ঝাঁপিয়ে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এ ডাল সে ডাল করে বেড়াচ্ছে। আর আমিও যতটুকু পারলাম মানে জুম করে সেটাকে ক্যাপচার করে নিয়েছি, বাসায় এসে বাচ্চাদেরকে দেখাবো, এজন্যই ক্যাপচার করেছি। তো দেখেন সে বসে আছে। আমি কিন্তু রীতিমতো ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরেও আমি শ্যুটটা করেছি। তো যাই হোক, যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে প্রতিদিনই হয়তোবা ব্লগটা দেখেন, সামনে আসে, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে সাবস্ক্রিপশনের পরে। এতে করে নোটিফিকেশনে আপনার কাছেই আমার ব্লগগুলো প্রথমে চলে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো আমরা একবার হেঁটে আবারও ব্যাক করছি সামনের দিকে। লেকের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার যে কি ভালো লাগে। বাসা থেকে বের হয়ে এই জায়গাটায় এসে একটু হাঁটাহাঁটি করলে না, আমার কাছে মনে হয় যেন শরীরের সব ক্লান্তিগুলো ভুলে যাই, এতটাই বেশি ভালো লাগে। মানুষ টাকা দিয়ে এখানে আসে লেকের এই সৌন্দর্য, এই পরিবেশ এটাকে উপভোগ করতে। আর আমরাই কিন্তু যারা ধানমন্ডির কাছাকাছি বসবাস করি বা যারা থাকি, এই সুন্দর পরিবেশটা কিন্তু বিনা টাকায় আমরা উপভোগ করতে পারি। আল্লাহর দেওয়া এই অসম্ভব রকমের সুন্দর নিয়ামতের প্রতি সবসময় কিন্তু শুকরিয়া জ্ঞাপন করি। এরপরে হেঁটে যার যে বাজার লাগবে সংসারের জন্য সেগুলো কেনাকাটা করব, তারপরে হাঁটতে হাঁটতে স্কুলে যাব। এরপরে আরও বেশ কিছুক্ষণ ওয়েট করে বাচ্চাদের ছুটি হলে নিয়ে এরপরে বাসায় চলে আসব। তো একজন আপু গত একটা ব্লগে আপার বাসার ব্লগটা দেখে কাজী সাদনান আইডি থেকে
আপু লিখেছেন, আপু আপনার বোনের বাসার এক রুমে একটা খাট আছে, ওইটা দেখাবেন, আমার খুব ভালো লেগেছে। তো আপু এই খাটটাই সম্ভবত আপনি দেখেছেন। আমি আপাকে বলেছিলাম যে এটা একটু হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও করে দিতে, তো সেটাই আমি আপনার জন্য দেখাচ্ছি, খুব কাছ থেকেই দেখাচ্ছি পুরোটা। এই খাটটার বয়স কিন্তু 30 বছর। তো আপার বিয়ে হয়েছিল 30 বছর আগে, এসএসসি পরীক্ষার পরপরই আপার বিয়ে হয়ে যায়। আর তখনই কিন্তু আব্বা ঢাকায় এসে আপার বাসার পুরো যে ফার্নিচার লাগে সেটা কিনে দিয়ে সাজিয়ে দিয়ে গিয়েছিল। তো তার ভিতরে এই খাটটা ছিল। তো এই খাটটা কিন্তু মানে বেশ বয়স, এখন কিন্তু রং চটে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো তারপরেও যে আপু আপনার পছন্দ হয়েছে, সেই কারণেই শুধুমাত্র আমার এই ব্লগে আপনার জন্যই শেয়ার করা। তো 30 বছর আগের খাট, বহু স্মৃতি আপার এই খাটের সাথে রয়েছে। আর আগে তো দেখা যাচ্ছে যে বিয়ের সময় বাবারা সব ফার্নিচার দিয়ে দিত, আমার বাবাও তাই করেছিল। আপার সংসারে যত যা কিছু লাগবে তো তখন কিন্তু আব্বাই কিনে দিয়েছিল। মানে সংসারটাকে আপাকে বাসায় তুলে আনার আগেই কিন্তু আমার আব্বা সব কিনে কেটে সংসার সাজিয়ে দিয়ে তারপরে গিয়েছিল। তো যাই হোক, এই যে বাসায় চলে এসেছিলাম স্কুল থেকে, এরপরে তো আমার রান্নাবান্না রয়েছে। তো রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেই সাথে কিন্তু কিছু আপুদের কমেন্টও আমি পড়ব। তো আমার গত যে ব্লগটা, সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন এবং অনেক কিছু জানতে চেয়েছেন। তো আজ যেসব আপুদের কমেন্ট আমি পড়ছি বা যতদূর পারছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর বাকি যে আপুদের কমেন্টগুলো রয়েছে আমি ধীরে ধীরে আপনাদের কে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা আমার উপরে রাগ করবেন না। তো মুক্তা লাইফস্টাইল ব্লগ থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আমার আম্মু আপনার ভিডিও সবসময় দেখে, আমাকে গতকাল বলছিল আপনাকে চিনি কিনা। তো আপু অসংখ্য ধন্যবাদ, তুমি এত ব্যস্ত থাকো তারপরে সময় করে আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট করেছো। আর আন্টিকে সালাম দিও। আমি অবশ্য আপুকে রিপ্লাইও দিয়েছিলাম, তারপরেও ব্লগে বলছি যে আন্টি যে আমার ব্লগ দেখে আমি অনেক খুশি হয়েছি যে মায়ের মতো বয়সী আন্টিরাও যে আমার ব্লগগুলো দেখেন এবং আপনাকেও বলছে যে আপনি আমাকে চিনেন কিনা। তো এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তো আন্টি, আপনার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর আপনিও আমার জন্য দোয়া রাখবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটাকে চড়িয়ে দিয়েছি, রান্না শুরু করে দিয়েছি অলরেডি দুপুরের। আর আজকের ব্লগটা আমি 2 দিনের ফুটেজ নিয়ে ব্লগটাকে সাজিয়েছি আসলে। তো এক চুলায় তো মুরগি উঠিয়ে দিলাম ইন্ডাকশান চুলায়, আর এখানে গ্যাসের চুলায় আমি এখন পুঁইশাক ভাজি করে নিচ্ছি। জানেন আমি কিন্তু এই সিলিন্ডার গ্যাসটা 2 বছর ইউজ করছি, মানে 2 বছরে আমি কোনো গ্যাস কিনিনি। তো 40 কেজির যে গ্যাসটা থাকে না, বড় যে সিলিন্ডার, সেটাই মূলত আমার বাসায় কেনা হয়। তো আমি এখন গ্যাসের উপরে এত বেশি চাপ কমিয়ে দিয়েছি, মানে আমার যত চাপ সব ওই ইন্ডাকশন চুলাতে চলে, কারেন্টের চুলাতে চলে। আর এইখানে আমি না পারলে নয় যে আমার তাড়াহুড়ো করতে হবে বা ব্যস্ততা রয়েছে, তখন কিন্তু আমি গ্যাসের চুলাটা অন করি। আদারওয়াইজ না, যতদূর পারি আমি ইন্ডাকশন চুলে সব কিছু রান্নাবান্না শেষ করার চেষ্টা করি। তো 2 বছর হয়ে গেছে, এখনও কিন্তু আমার সিলিন্ডার গ্যাস কেনা লাগেনি। তো পুঁইশাক ভাজিটাকে আমি মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আর একটা সবজি করে নিব, এই কারণে ফ্রাই প্যানে আমি বেশ কিছু মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, সাথে আরেকটু পুঁইশাক কাটা দিয়ে দিলাম। এটাকেও আমি সবজি করব। আমার কাছে এই ধরনের সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। তো আপনাদের ভাইয়া এই ধরনের খাবার খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার মা করতো, আমার মা সবসময় আমাদেরকে বলতো যে মেয়ে মানুষ হয়েছো, যখন যে অবস্থায় আছো, যে ধরনের খাবার সামনে থাকে না কেন ওই খাবারই খেতে হবে, কোনো ধরনের কোনো ডিমান্ড বা চাহিদা থাকা যাবে না। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদেরকে মানে এগুলো মেনে চলতে হয়, তাদের এত চাহিদা থাকতে হয় না। তো আমার মা ছোটোবেলা থেকে আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছে এবং সেভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। তো মুরগির মাংসটাও হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি একদম ফিনিশিংয়ে যে আমার হাতে বানানো মশলাটা দিই, মাল্টিপারপাস যে মশলাটা, সেটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এখন আমি নামিয়ে রাখছি। এই যে যখনই এই চুলাটা ফাঁকা হলো তখনই কিন্তু আবার আমি
সবজির ফ্রাই প্যানটা এখানে দিয়ে দিয়েছি, আর এখন নেড়েচেড়ে এটাকেও আমি বাগার দিয়ে নিচ্ছি। তো এই তো আজ দুপুরের 3টা খাবারই আমি রান্না করে নিলাম। আর গত ব্লগে আহমেদ নুর ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি গতকাল থেকে ডায়েট শুরু করেছি, বাট এখনও মেনটেন করে চলছি। মর্নিং টাইমে 2 থেকে 3টা এগ, নাট, সালাদ খাই। তুমিও ট্রাই করবে, ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো থেকো আপু, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপু যে আমাকে এটা সাজেস্ট করার জন্য। আসলে আমার বাসায় তো আপনাদের ভাইয়া এই ধরনের খাবারই খায়, ইচ্ছা করলে কিন্তু আমিও খেতে পারি বা মাঝে মধ্যে খাওয়া হয়, তবে কন্টিনিউয়াসলি যে ধারাবাহিকতা রক্ষা করব সেটা করা হয় না। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপু। আর আমার সাথে যে আপনি এটা শেয়ার করেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তো আজকের ব্লগটাতে কিন্তু আমি বেশ কয়েকজন আপুদেরই কমেন্ট পড়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে ফাইনালি রান্না হয়ে গেছে, তো সব কিছু বেড়ে এখন আমি টেবিলে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পুঁইশাক ভাজি, আর এটা তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর পুঁইশাক দিয়ে আর একটা সবজি। তো খাবারগুলো ঢেকে রেখে তারপর অ্যাজ ইউজুয়াল আমি তো গোসলে যাব, নামাজ পড়বো, তারপরে বাচ্চাদের খাওয়াবো। তো এরপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে পরদিন একটা সকালবেলা। এটা হচ্ছে যে 25শে জুলাই। তো শনিবার ছিল, এদিন সুভাকে কোচিংয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে একটা ম্যারাথন দৌড় ছিল, সেখানে পার্টিসিপেট করেছিল। তো ও ওখান থেকে বাসার চাবি নিয়ে যায়নি, বিধায় চাবি তো আমার কাছে। তো ওর বন্ধুর সাথে, আবার বন্ধুর ফ্যামিলির লোকজন ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তো তাদেরকে নিয়েই মোহাম্মদপুরে চলে এসেছে। গ্রিন হোটেলে বসে আমরা এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো আমি তো মোটামুটি নাস্তা করেই বের হই। তারপর ওয়াসিফের জন্য এখানে মগজ ভুনা নিয়েছি, সবজি, ডাল ছিল, নান ছিল, আর পাশের টেবিলে কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার বাচ্চারা খাচ্ছে। তো যাই হোক, খাওয়া শেষে এখানে চা দিয়েছে। আমার একটু মেজাজই খারাপ হয়েছে, কারণটা হচ্ছে যে হোটেলে বসে চা খাচ্ছি, এখন কেন অন টাইমের কাপ দিয়েছে। তো সেটা চেঞ্জ করে আবারও আমি হোটেলের কাপে চা নিলাম। তো এখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার হাজব্যান্ড তার খুব পছন্দের একটা সানগ্লাস এখানে হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এরপরে আমরা টাউন হল বাজারটাতে একটু ঘোরাঘুরি করছি, কারণ সুভা বের হতে এখনও প্রায় আধা ঘন্টার মতো সময় আছে। তো বললাম যে আমার তো শিল পাটা কিনতে হবে, তো ওটা একটু ঘুরে দেখি পাই কি না। তো এই যে ফার্স্টে এই দোকানটাতে এসেছি, আমার কাছে প্রথমে যে উনি যেটা ধরলো এটাই ভালো লেগেছে, বাকি আর অন্য কোনো পাটা আমার পছন্দ হচ্ছে না। তো পাটা তো সাধারণত পাথরেরই হয়, এখন কিন্তু সিমেন্ট দিয়েও পাটা বানায়। আর এই ছোট সাইজের পাটাটা না আমার জন্য খুব এসেনশিয়াল ছিল, মানে খুবই ইমার্জেন্সি ছিল, যে রান্না বান্নায় অনেক বেশি সমস্যা হচ্ছিল। আসলে হামানদিস্তাটাতেই কিন্তু জাস্ট থেতো করা যায়, কিন্তু ফিনিশিংটা হয় না, কিন্তু পাটাপুতো লাগেই যত যাই বলি না কেন। আবার অল্প কিছু জিনিস কিন্তু ব্লেন্ডার জগে কিন্তু ব্লেন্ড হয় না বা কাঁটাটা ঘোরে না, তখন কিন্তু পাটাপুতোটা লাগেই। মানে সংসারে কি না লাগে বলেন, মানে সামান্য সুই সুতা থেকে শুরু করে এভরিথিং সব কিছু লাগে, লোহা জিনারি পেরেক পর্যন্ত এভরিথিং। তো যাই হোক, ওই দোকানটাতে দামটা একটু যাচাই করে নিয়ে আরও 3-4টা দোকান ঘোরাঘুরি করলাম। এরপরে আমার পছন্দ অনুযায়ী একটা পাটা আমরা নিয়ে নিয়েছি। কিন্তু আপনাদের ভাইয়া যে সানগ্লাসটা হারিয়ে ফেলেছে সেটার জন্য অনেক বেশি মনটা খারাপ লাগছিল। তারপরেও কিছু করার নাই। এরপরে আমার পাটাপুতো কিনে আরও বেশ কিছু বাজারঘাট করলাম, সেটা করে নিয়ে তারপরে বাসার দিকে চলে এসেছি। আর দেখাচ্ছি যে আমার পাটাপুতোটা কেমন হয়েছে। তো এই যে এটা হচ্ছে যে আমি পছন্দ করে নিয়েছি। এটার দাম নিয়েছিল 340 টাকা। তো ওনারা আমাকে বলে দিয়েছে যে সারা রাত এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রাখার পরে তারপরে একটা ব্রাশ দিয়ে ডলে এই যে বালি বালি ওঠে সেটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে চাল ডাল অথবা লতা পাতা যা আছে সেগুলো বেটে এটার যে বালি ভাবটা সেটা ক্লিয়ার করতে হবে। তো আমি সেই কাজটাই করছি। তো পরের প্রসেসিংটা পরেই দেখাবো, আগে তো ভিজিয়ে রাখছি পানিতে। আর এখানে এই যে আরও 30টা ডিম কিনে আনা হয়েছিল, তো ডিমগুলোকেও আমি ধুয়ে নিলাম। আর পাটাপুতাটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এদিক থেকে বাচ্চাদের জন্য দুধ জাল করেছি, আর ডিপ ফ্রিজ থেকে ওদের জন্য ম্যারিনেট করা মুরগির মাংস বের করে রেখেছি। এটা ছাড়লেই ওদেরকে ফ্রাই করে দিব, সাথে পরোটা ভেজে দিব। তো এই যে এখনও কিন্তু ভিজছে,
বাকি প্রসেসটা আমি পরের ব্লগেই দেখানোর চেষ্টা করব। আর পরের ব্লগগুলোতে আমি অন্যান্য আপুদের কমেন্ট পড়ার চেষ্টা করব। তো এই যে এখন চিকেনটা হচ্ছে, প্রায়ই হয়ে গেছে, আর বাবুদেরকেও আমি নাস্তাটা দিয়ে দিলাম। এই ছিল আমার 2 দিনের ব্লগ। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তো কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।